নমস্কার, আমার নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি বলবো তার নাম মা, লেখা পদ্মা বিশ্বাস। এক মনে রান্না করছিল টুসি। মাত্র 3 বছর হলো বিয়ে হয়েছে, এখনো রান্নাটা তেমন রপ্ত হয়নি। তাতে কি, ইউটিউব আছে না, সবার রান্নার দিদিমণি এক এক দিন এক একটা বানায়। আর অনির্বাণ অফিস থেকে ফিরলেই একগাল হেসে বলে, চেখে দেখো তো, খারাপ হলে মেরে ফেলবো কিন্তু। টুসির ভালো নাম অন্তরা। গ্র্যাজুয়েশনটা শেষ করেই বিয়েটা সেরে নিয়েছিল। প্রাইভেটে মাস্টার্স করার সাথে সাথে একটা ছোট্ট কম্পিউটার কোর্স করে কিছুদিন চাকরিও করেছিল। হঠাৎ কি মনে হলো, দুম করে চাকরিটাও ছেড়ে দিল। এখন কয়েকটা মাস পাগলের মতো ঘরকন্না করছে। লম্বা দোহারা চেহারা, মাজা গায়ের রং, ঝকঝকে দুটো চোখ আর ভীষণ মিষ্টি একটা গানের গলা। এই হলো টুসি। আজও টুসি খুব মন দিয়ে চিজ কেক বানাচ্ছিল। সন্ধ্যাবেলা অনির্বাণকে চমকে দেবে। অনির্বাণের বাবা মা দুজনেই গত হয়েছেন বেশ কয়েক বছর হলো। আর টুসির পরিবারে তার মা আর ভাই। ভাই থাকে ব্যাঙ্গালোরে, এখনো বিয়ে হয়নি। সে দিদি বলতে অজ্ঞান। মা মল্লিক বাজারের 51 বাড়িটায় তার অংশে একাই থাকেন। ঠিক একা নন, সুধাদি আছে, মায়ের বহু বছরের সঙ্গী। টুসির বিয়ের 2 বছর পর অনেক দিন ভুগে বাবা চলে গেল। টুসি মাকে নিয়ে খুব চিন্তায় ছিল, একদম একা হয়ে গেল তো। কিন্তু একাকিত্ব প্রথম থাকলেও দেখা গেল বাবা যাওয়ার পর মা বেশ হাঁপ ছেড়ে বেঁচেছে। অন্তত টুসির তাই মনে হয়েছিল। জ্ঞান হওয়ার পর থেকেই টুসি কোনোদিন সুস্থ ও সুখী পরিবার পায়নি। বাবা খুব ভালো চাকরি করত, কিন্তু কোনোদিন সংসারই ছিল না। খুব ছোটবেলায় টুসির মনে আছে, বলা নেই কওয়া নেই, কয়েকদিনের জন্য উধাও বাবা। আবার হঠাৎ চলে এলো, কখনো বা দুম করে চাকরি ছেড়ে দিল। মায়ের তখন 2টো সন্তান নিয়ে দিশেহারা অবস্থা। এমনও দিন গেছে, আত্মীয় স্বজনদের থেকে চেয়ে চিনতে সংসার চালাতে হয়েছে অনুরাধাকে। হতাশায় কষ্টে মাথা গরম করে ফেলত অনুরাধা, আর অসম্ভব মারত টুসিকে কারণে অকারণে। এরকমই একদিন টুসি মার খাচ্ছে, সেই সময় দিব্যেন্দুবাবু বাড়ি এলো। দিব্যেন্দুবাবু মানে টুসির বাবা। কিছুক্ষণ মার খাওয়া দেখলো, তারপর বলল, অনু, তুমি বাচ্চাদের গায়ে আর হাত তুলবে না, আমি আর কোনোদিন কোথাও যাব না। এরপর দিব্যেন্দু সংসারে মন দিলেন। ভবিষ্যতে ভাবনা ভাবতে শুরু করলেন, টাকা জমাতে শুরু করলেন, সমস্তই করলেন, কিন্তু বাড়িয়ে দিলেন মদ্যপানের মাত্রা। ততদিনে টুসি ঠিক করে ফেলেছে, বিয়ে করবে। তার একটা নিজের সুন্দর সংসার চাই, নিজের হাতে গড়া। দিব্যেন্দুবাবু এবং অনুরাধা দেবী ভেবেছিলেন এত ভালো লেখাপড়ায় টুসি একটা বিরাট কিছু হবে। কিন্তু চিরটাকাল ভাঙা আয়নায় মুখ দেখা টুসি নিজেকেও ভাঙা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এবার তার একটা আস্ত সোনার সংসার চাই। অনির্বাণকে সেই বিয়ের প্রস্তাবটা দেয়। টুসি অনির্বাণকে বলেছিল, দেখো, আমি অনেক দিন ঘুরেছি, এবার বিয়ে করব। আমার নিজের একটা শান্তির আশ্রয় চাই। খুব সামান্য আয়োজনে বিয়েটা হয়ে গেল। বিয়ের সময়ও টুসি চায়নি তার জন্য বাবা মায়ের বেশি খরচা হোক। বিয়ের পর তারা যাদবপুরে এই 2 কামরার ফ্ল্যাটটা ভাড়া নিল। শুরু হলো টুসির সোনার সংসার। দিব্যেন্দুবাবু ছিলেন অত্যন্ত ভালো মানুষ, কিন্তু তার খামখেয়ালিপনায় পরিবার এত অস্বস্তিতে থাকতো যে সেই ভালোটার কথা বেশিরভাগ সময়ে কারো মনে থাকতো না। উনি ছিলেন অত্যন্ত স্নেহপ্রবণ, এবং যখন সংসারে মন দিলেন তখন তো স্ত্রী সন্তানকে স্বাচ্ছন্দ্যে মুড়ে দিয়েছিলেন। কিন্তু তার জন্য বাড়ির প্রত্যেকের যে অসম্মান হয়েছিল তা তিনি কি করে মুছে দেবেন? এত কিছু সত্ত্বেও বাবাই ছিল টুসির হিরো। টুসি অনির্বাণ এই ফ্ল্যাটে আসার পর
দিব্যেন্দু আর অনুরাধা মাঝে মাঝে এখানে এসে কয়েকদিন থেকে যেতেন ছেলেকে নিয়ে। টুসি খুশি হতো না এমন নয়, কিন্তু এক এক সময় ভালোও লাগতো না। দিব্যেন্দু এখানেও সন্ধ্যের পর একটু পান করত, অনির্বাণও আড্ডায় বসতো এবং পানও করত। টুসির বুক ভয়ে কাঁপত। এমন নয় যে অনির্বাণ কখনো মদ্যপান করে না, কিন্তু টুসি এই সময় খুব খুশি হতো না, যদিও কাউকে কিচ্ছু বুঝতে দিত না। বাবাকে সে ভালোবাসে, কিন্তু কখনো চায় না তার নিজের বরটি এমন হোক। ইদানিং টুসি ভীষণ সমস্যায় পড়েছে। সমস্যাটা এতটাই অদ্ভুত, কাউকে বলতেও পারছে না। টুসির ভাই আদিত্য ব্যাঙ্গালোরে যথেষ্ট মোটা টাকার চাকরি করে, মায়েরও পেনশনের মোটা অঙ্ক আসে, সুতরাং ব্যাপারটা টাকা সংক্রান্ত না। ঘটনাটা হলো, গত শনিবার মা এসেছিল। সুধাদি দুদিন বাড়ি যাবে, তাই মা দুটো দিন তার কাছে এসে থাকবে। টুসি মনের আনন্দে প্রচুর রান্না বান্না করেছে। মা এলো 11টা নাগাদ। দরজা খুলে টুসি হাঁ হয়ে গেছে। ঝকমকে সবুজ রঙের সালোয়ার কামিজ, চোখে সানগ্লাস, চোখ ভুরু কাজল টানা, কানে ঝুমকো, খয়েরি লিপস্টিক, খয়েরি টিপ। এ কোন মা? অনুরাধা আজ বেশ সেজে গুজে এসেছে, কিন্তু টুসির অবাক হওয়ার কারণ আছে। মাকে এসে চিরকাল শাড়িতে দেখে এসেছে, আজ যেন চোখের পাতা ফেলতে পারছে না। এত খারাপ দেখতে লাগছে নাকি ভালোই লাগছে, ওর চোখ অভ্যস্ত নয় বলে বুঝতে পারছে না। মা হাসছে। টুসি ব্যস্ত হয়ে বলল, এসো এসো মা, ভেতরে এসো। দুপুরে খেতে খেতে টুসি জিজ্ঞেস করলো, মা রান্না ভালো হয়েছে? অনুরাধা আনমনে বলল, হুম 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 হুম। টুসি মনে মনে চটল, আশ্চর্য, ভালো বলতেও কষ্ট হচ্ছে। এরপর দুটো দিন সে প্রায় সিঁটিয়ে রইল। মা সারাক্ষণ মুঠোফোনে কথা বলছে, না হলে ফেসবুক খুলে কি সব করছে। সন্ধ্যাবেলা টুসি ফেসবুক খুলে দেখলো তার এক গাদা হাফ প্যান্ট পরা ছবি মা পোস্ট করে দিয়েছে। টুসি তো লজ্জায় রাঙা হয়ে গেল। সেও প্রচুর ছবি পোস্ট করে, তার নতুন নতুন রান্নার ছবি, তবে সুন্দর করে সেজে গুজে শাড়ি টাড়ি পরে, হাফ প্যান্ট পরে না। এরপরের রবিবার টুসি আর অনির্বাণকে মা দুপুরে খেতে বলল। আদিত্য এসেছে ব্যাঙ্গালোর থেকে, সেই জন্য একটা ছোট্ট সেলিব্রেশন। গিয়ে দেখে মা একটা পালাজো আর টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। সারাক্ষণ ওই পরে ঘুরলো, খেতে দিল, কোনো ভ্রুক্ষেপ নেই। টুসি যে হলুদ রঙের টি শার্টটা পরে এসেছিল সেটা দেখে বলল, টুসি আমাকে একটা এইরকমই একই রঙের একটু বড় সাইজের আনিয়ে দিস তো মা। টুসি হাঁ হয়ে গেছে। আদিত্য আবার এই নিয়ে একটু ঠাট্টা করলো, দেখেছিস দি ভাই, মায়ের মেকওভারটা দেখেছিস, দারুণ স্মার্ট লাগছে না বল? টুসির ভারী অস্বস্তি হচ্ছিল, মাকে সহ্যই করতে পারছিল না। এইটাই হলো সমস্যা। অনুরাধাকে টুসি সহ্য করতে পারছে না। তার চাল চলন, কথাবার্তা, সাজ পোশাক সমস্ত কিছু চোখে লাগছে। টুসির বাবা যখন হাসপাতালে ভর্তি হয়েছিল, টুসির মা খুব ভালো করেই জানতো যে এ যাত্রায় সে আর ফিরবে না। মনে মনে নিজেকে প্রস্তুতি করে রেখেছিল। টুসি বুঝতে পারত মাও দীর্ঘদিনের সেবায় হাঁপিয়ে উঠেছে। তাই দিব্যেন্দু চলে যাবার পর অনুরাধা পুরনো যোগাযোগগুলো আবার ফিরিয়ে আনছিল। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করছিল, আত্মীয় স্বজনদের সাথে গল্পগুজব করতে তাদের বাড়ি যাচ্ছিল, জামা কাপড় কিনতে যাওয়া, খেতে যাওয়া, এগুলো করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল। তখনও সাজগোজ করতো, কিন্তু এইরকম না। এখনকার যে সাজগোজ ইদানিং যেটা শুরু হয়েছে, সেটা শুধু চোখে লাগছে না, সেটা দেখেই টুসির মাথা গরম হয়ে যাচ্ছে। আর এইটাই হলো টুসির সাংঘাতিক সমস্যা। এটা সে কাউকে বলতেও পারছে না, অনির্বাণকেও না। অদ্ভুত একটা অপরাধ বোধে ডুবে আছে টুসি। যাকে ভালোবাসবে, যার উপর নির্ভর করবে, তাকে অসহ্য লাগছে। এ কি সংকট! কদিন ধরেই ভালো লাগছে না। আজ রান্নার পাট চুকিয়ে স্নান পুজো সারল টুসি। তারপর ঘর অন্ধকার করে আরাম করে এসিটা চালিয়ে ফেসবুক খুললেই অনুরাধা হাতে ওয়াইন গ্লাস, মৃদু তালে বাজনার সঙ্গে নাচছে। পাশে বিধা মাসি না? হ্যাঁ,
তলায় ক্যাপশন, বোনের সঙ্গে ডে আউট। মাসি তার নিজের মাসি নয়, মায়ের বন্ধু, সেই সুবাদে মাসি। দেখেই গা জ্বলে গেল। উফ! ফোনটা রেখে একটা বই নিয়ে শুলো। মাস দুয়েক পর টুসি লক্ষ্য করলো সবাই ঠিক আছে, সে শুধু বিরক্তিতে শুকিয়ে যাচ্ছে। চোখের তলায় মোটা কালি। অনির্বাণ অনেকবার জিজ্ঞেস করেছে, ছানাপোনার কথাও বলেছে কয়েকবার। আজ সকালেই তো বলল, 3 বছরের উপর তো হলো ঘর সাজাচ্ছ, এবার একটা কিছু করো, না হলে আমার একটা ছানা চাই। কি চেহারা করেছো বলো তো, সংসার 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 করে বলে হালকা হাতে টুসির গাল ছুঁয়ে অফিসে বেরিয়ে গেছে। না, আজই সে যাবে মায়ের কাছে। বিছানা থেকে উঠে লাঞ্চ সেরে হালকা সাজলো টুসি, ঠিক যেমন করে মা আগে সাজতো। হালকা বাদামি ফুলের হলুদ পাড়, তাঁতের একটা শাড়ি, একটা ছোট্ট টিপ আর কাজল। অনুরাধা দরজা খুলে অবাক হয়ে বলল, কি রে, এই সময় হঠাৎ? বলিসনি তো আসবি? টুসি বলল, হ্যাঁ সেই, এখন নিজের বাড়িতেও পারমিশন নিয়ে আসতে হবে। অনুরাধা বুঝলো গোলমাল, নরম গলায় বলল, আয় ঘরে এসে পাখার নিচে আগে বস, সুধা একটু শরবত কর তো। টুসি শরবত খেয়ে মুখ মুছছে তো মুছছেই। অনুরাধা বলল, ঠোঁটের ছাল তো এবার উঠে যাবে টুসি, কি হয়েছে বলতো? টুসি গনগনে চোখে অনুরাধার দিকে তাকিয়ে বলল, তোমাকে সহ্য করতে পারছি না। অনুরাধাকে কেউ যেন চড় মেরেছে, এমন ভাবে স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে। অনেকক্ষণ নীরব হয়ে বসে রইল। টুসি তখনও গনগনে চোখে তাকিয়ে আছে। অনুরাধা অনেকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলল, কেন বলতো? কি সমস্ত সাজ পোশাক তোমার মা? ওয়াইন হাতে নাচছ, কাজল মাখছো, ঘুরো মাখছো, যে জামাটাই কিনছি তোমারও ঠিক ওই রকমই একটা চাই। তুমি কি আমার সঙ্গে কম্পিটিশন করছো? বয়সের তো একটা ডিগনিটি আছে নাকি? তুমি বাবার চলে যাওয়াটা সেলিব্রেট করছো? বলেই টুসির বাবার উপর রাগ হলো। মনে মনে বলল, বাবা তুমি চলে না গেলে মা এরকম পাগলামি করতো না। কেন গেলে বলো তো বাবা? অনুরাধা অনেকক্ষণ পর কথা বলল। আমি যতক্ষণ কথা বলবো মন দিয়ে শুনতে হবে, কিন্তু মাঝখানে কোনো কথা না, ঠিক আছে? টুসি কিছু বলল না, চুপ করে রইল। অনুরাধা বলল, তোরা যখন ছোট ছিলি তোদের বড্ড শাসন করেছি, অভাবে কষ্টে, তোর বাবার উপর অভিমানে তোদের কত কারণে অকারণে মেরেছি। নিজেও শখ আহ্লাদ করতে পারিনি, তোদেরও শখ মেটাতে পারিনি। তবে তোদের বাবা মানুষটা কিন্তু খারাপ ছিল না রে, অন্যরকম ছিল, খামখেয়ালি ছিল। একবার অনেকদিন উধাও হয়ে যাওয়ার পর যখন ফিরে এলো, জিজ্ঞেস করেছিলাম অন্য কোনো সম্পর্ক আছে কিনা। তোর বাবা হেসে বলেছিল, আমি ঈশ্বরের খোঁজে গিয়েছিলাম অনু, আমি বিশ্বাস করিনি। কিন্তু যেদিন তোকে মার খেতে দেখে বলল আর কোথাও কোনোদিন যাব না, তুমি ওদের গায়ে হাত তুলো না, সেদিন বিশ্বাস করেছিলাম। আমি উপলব্ধি করেছিলাম যে তোদের বাবা বুঝেছিল সংসারের বাইরে কোথাও ঈশ্বর নেই, থাকলে তোকে মার খেতে দেখে কষ্ট পেত না। ঈশ্বর তো তোর আমার মধ্যেই আছে। তারপর সত্যি সে আর কোনো অভাব রাখেনি, তোদের পড়াশুনো, সংসার সব গুছিয়ে চলে গেল। একসঙ্গে আনন্দ করা আর হলো না। এতগুলো কথা বলে অনুরাধা দম নিল। সুধা কিছু একটা আঁচ করেছে, তাই আর এ ঘরে আসেনি। এবার সুধার গলা পাওয়া গেল। পাশের ঘর থেকে বলল, বৌদি তোমরা চা খাবে? অনুরাধা বলল, আধ ঘন্টা পরে বসা। টুসি চুপ করে আছে, তবে গনগনে আঁচটা এখনো যায়নি। অনুরাধা এসিটা অন করে আবার বলতে শুরু করলো, তবে কি জানিস, টাকা তো পরে যথেষ্টই ছিল, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা ছিল না। যখনই দামি কিছু পছন্দ হয়েছে, মনে হয়েছে থাক, টাকাটা থাকলে বিপদে আপদে সংসারে লাগবে। চাইলে কি আরো দিত না? দিত। তবে কি বলতো, সবসময় চাওয়া যায় না। নিজেরটা হয়তো চাইলাম, কিন্তু তোর বাবাকে যদি কিছু দিতে ইচ্ছে করতো তখনও তাকে একবার বলে নিতাম। আর এখন তো সে আমাকে সমস্ত অর্থনৈতিক স্বাধীনতা দিয়ে চলে গেছে।
তাই একটু বেশি হাত খুলে খরচা করছি, এই আর কি। আর তো কোনো খরচ নেই বল। মেডিক্লেম আছে, ফিক্সড ডিপোজিট আছে, পেনশন আছে, তোরা আছিস, তোরাও তো আমাদের ফিক্সড ডিপোজিট। অনুরাধা বুঝতে পারলো টুসি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অনুরাধা কাঁদতে বারণ করলো না, বলে চলল, আর চোখে ভুরুতে কাজল লিপস্টিক একটু বেশি হয়ে গেছে, কারণ ওসব তো অভ্যেস ছিল না, তাই ওটা আস্তে আস্তে মেকআপ করতে করতে ব্যালেন্স হয়ে যাবে। আর শোন, আমাকে তোর অসহ্য লাগছে না, তোর অসহ্য লাগছে তোর নিজেকে। এই যে তুই বিয়েটা তাড়াতাড়ি করলি এ বাড়ি থেকে পালানোর জন্য, এমন একটা সংসার করবি সবার তাক লেগে যাবে। টুসি এবার মুখ তুলে অনুরাধার দিকে তাকিয়েছে। অনুরাধা নরম গলায় বলল, সব জানি, তোর মা না? তোর অসহ্য লাগছে নিজেকে, তুই সংসারটাকে ভালোবাসতে গিয়ে নিজে ক্লান্ত হয়ে গেছিস, নিজেকে ভালো রাখতে ভুলে গেছিস। আর নিজেকে ভালো রাখার প্রথম ধাপ তোর নিজের অর্থনৈতিক স্বাধীনতা। তারপর গুছা না, কত ঘর গুছাবি। তুই আমার মধ্যে নিজেকে দেখে ভয় পাচ্ছিস না তো? টুসি, মাস্টার্স হয়ে গেছে, এবার চাকরির পরীক্ষা দে। নিজের স্বাবলম্বী হওয়া দরকার মাগো। আমার তো স্ট্রাগল করতে করতে জীবন কেটে গেছে, তোর সময়টা কাটাবি কেমন করে? চাকরিটা হোক, তারপর ছানাপোনা হলে তার জন্য স্মার্ট দিদা, হ্যাঁ না? টুসি অবাক হয়ে অনুরাধার দিকে তাকিয়ে রয়েছে। এ তো একদম পাকা মনোবিদের মতো ব্যাখ্যা দিল। অনুরাধা বলল, হাঁ করে তাকিয়ে আছিস কি? চা খা, পেঁয়াজি খা, আর বাড়ি গিয়ে খোঁজ খবর নে। আশেপাশে এইসব পরীক্ষার জন্য তৈরি করে সেরকম সেন্টার কি আছে, ভর্তি হয়ে যা। চাকরি হোক, প্রথম মাসের মাইনেটা হোক, ততদিন অপেক্ষা কর। তারপরও যদি তোর আমাকে সহ্য না হয়, তখন তোতে আমাদের মাথার ডাক্তার দেখাবো। সুধা, চায়ের সঙ্গে একটু পেঁয়াজি করিস তো। এই ঘটনার 2 বছর পরের একটি দুপুর। টুসি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি পেয়েছে। চাকরিটা পাওয়ার আগেই অহনা মানে অনুরাধার নাতনি ল্যান্ড করে গিয়েছিল। টুসি মায়ের সঙ্গে কথা বলে যেদিন বাড়ি ফিরেছিল, তার কয়েকদিন পর আবিষ্কার করেছিল দুষ্টুটা পেটে এসে গেছে। দাঁতে দাঁত চেপে পরীক্ষার প্রিপারেশনটা ওই সময় শুরু করে দিয়েছিল। অনুরাধাও এসেছিল সে সময়, অনির্বাণও খুব সাহায্য করেছে। যাই হোক, এখন অনির্বাণ, অন্তরা আর অহনা একটা ফ্ল্যাট কিনেছে মল্লিক বাজারে অনুরাধার বাড়ির পাশেই। দরকার ছিল না, অনুরাধা বলেছিল এত বড় বাড়িটা পড়ে আছে, তোরা এখানে এসেই থাক। কিন্তু অনির্বাণের আত্মমর্যাদাবোধ প্রবল, সে কিছুতেই শ্বশুর বাড়িতে থাকবে না। অনুরাধা জোর করেনি, বরং খুশি হয়েছিল জামাইয়ের আত্মমর্যাদা বোধ দেখে। একটা রোববারের দুপুর, অনুরাধা আর অন্তরা পাশাপাশি শুয়ে আছে। পাশের ঘরে আদিত্য আর অনির্বাণ টিভিতে গুঁদ। অনুরাধার বুকের উপর উঠে পড়ে অহনা ফোকলা মুখে অনুরাধার গাল কামড়াচ্ছিল। অন্তরা টুক করে ছবিটা তুলে ফেসবুকে পোস্ট করলো। তলায় ক্যাপশন দিল, শক্তি দায়িনী মা, তোমাকে খুব ভালোবাসি। গল্পের নাম মা। গল্পটি এখানেই শেষ হলো। লেখা পদ্মা বিশ্বাস। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন। যদিও মায়ের কথা কখনো শেষ হয়নি, মা শব্দটার কোনো শেষ নেই, তবু বলার খাতিরে তো বলতেই হয়। গল্প শেষ হলো, তাই বললাম মা গল্পটি এখানেই শেষ হলো। আজ আসি, খুব শীঘ্রই দেখা হবে।